আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। লন্ডনে বাংলাদেশি ও ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, উন্নতির দিকে শারীরিক অবস্থা। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিলের দাবি, বাংলাদেশে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের আহ্বান। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ি, শিল্প কারখানায় ভোগান্তি, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে ৭২ ঘণ্টা সরবরাহ বন্ধ। এবং বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের প্রথম জয়, খুলনা টাইগার্সকে হারিয়ে জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দ্য ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। শাহেদ শফিকের ভিডিও চিত্রে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে প্রফেসর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। যুক্তরাজ্যের বিএনপি সহসম্পাদক কয়সর এম আহমেদ সাংবাদিকদের খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বলেন, দীর্ঘদিন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার বড় ছেলেকে পেয়েছেন, আর ডাক্তার জুবাইদুর রহমান এবং জাইমা রহমান সহ সবাই ফ্যামিলির একটা সবাইকে নিয়ে দীর্ঘদিন পরে এমনি উনি খুব ভালো আছেন, খুব আনন্দে আছেন, খুশিতে আছেন। আপনারা দোয়া করবেন, আপনাদের মাধ্যমে দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন। ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে রয়েছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা বেশ উন্নতি হয়েছে বলে মনে করছেন তিনি তার পরিবারের লোকজনকে পেয়ে। দি ক্লিনিকের সামনে থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি। ক্রীড়াঙ্গনে মেধার চর্চা ও ভালো খেলোয়াড়দের সবাই যেন সুযোগ পায় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন মির্জা ফখরুল। ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেটে আরাফাত রহমান কোকোর বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষতা সাধন হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে। রাজনৈতিক দলের উদ্যোগে খেলাধুলার আয়োজন তারেক রহমানের নতুন রাজনৈতিক চিন্তা বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। এই সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টের যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা তখন একটু সুযোগ পায়। আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায়, সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়।
জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান অংশ নেন। সমমনা জোটের 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে। আগামী নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য চায় বিএনপি। জামায়াতে ইসলামের সঙ্গেও কোনো দূরত্ব নেই বলে দাবি করেন তিনি। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দ্রুত জাতীয় নির্বাচন হলেই দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথম দফায় আমরা সাফল্যতা অর্জন করেছি, এখন দ্বিতীয় দফা হচ্ছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা চাই এদেশে জাতীয় সংসদ নির্বাচনটা অতি দ্রুত আসুক। সরকারকে বলবো, আপনি অতি তাড়াতাড়ি নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। যদি সংসদ নির্বাচন হয়, সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হবে। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। আপনি যদি বলেন যে শুধু আপনি দেশপ্রেমিক আর আপনার আর এক বন্ধু দেশপ্রেমিক, তাহলে তো আমাকে বাদ দিলেন না আপনি। এটা তো কষ্ট লাগার কথা আর কি। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, যাতে আগের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়। গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে মিথ্যা মামলা, মিথ্যা ট্রাইব্যুনাল ও সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। গাজীপুর জেলা জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ ও দলের নেতারা। সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি, তাদের কাছে আমার মিনতি, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন। একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিল করে বাংলাদেশের সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এই সময় বক্তারা বলেন, আগামীতে টঙ্গীতে 2টি নয় 1টি ইজতেমা হবে, আর তাবলিগ চলবে আলেম ওলামাদের নেতৃত্বে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। জুম্মা নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে ওলামা মাশায়েখ বাংলাদেশ। টঙ্গীর ইজতেমা মাঠে 2018 ও 2024 সালে হামলা, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে সব মসজিদে তাবলিগের আলেম ওলামারা থাকবেন। সাতপন্থীদের দেশের কোনো মসজিদে জায়গা দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। সমাবেশে সাইকুল হাদিস আল্লামা মহিউদ্দিন রাব্বানী বলেন, তাবলিগ চলবে আলেম ওলামাদের নেতৃত্বে, কোনো খুনিদের দ্বারা তাবলিগ চলবে না। সমাবেশ শেষে তারা বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালিবাগে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
সারা দেশে গ্যাস সংকট ব্যাপক আকার ধারণ করেছে। বাসাবাড়ি, সিএনজি, শিল্প কারখানা সবখানে গ্যাসের জন্য হাহাকার। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ। এই জন্য দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম বলে জানিয়েছে পেট্রোবাংলা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রেবেকা সুলতানার 3 ছেলে, স্বামীসহ 5 জনের সংসার। গ্যাসের অভাবে রান্নার অনিশ্চয়তা নিয়ে তার দিন শুরু। ঠিকমতো চুলা জ্বালিয়ে রান্না করতে পারছেন না। সমস্যা দিন দিন বাড়তেছি, কোনো সমাধানের আমরা পাইতেছি না। রাত্রে বিকালে থাকে না, বিকালের থেকে আবার 1টা-1.5টার সময় আবার আসে। তো এইভাবে হয় না তো আমাদের, এটার যে কোনো একটা সমাধান আমরা সবাই চাই। এমন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সারা দেশের মানুষের। বেআইনিভাবে আমরা টাকাটা দিচ্ছি, সরকার আমাদের তো কোনো উপকারে আসতেছে না, অযথা আমাদের কাছ থেকে তারা টাকাটা নিচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আমরা গ্যাস পাইতাম, তার চেয়ে যদি গ্যাসের বিল বাড়াইতো, তা তো আমাদের কোনো আপত্তি ছিল না। সরকারের কাছে আবেদন করতেছি যে আমরা যেন গ্যাসটা পাই। একদমই থাকে না, একদম রাত 9:30 10টা, কালকে আমি 11টা পর্যন্ত দেখছি গ্যাস ছিল না। গ্যাস বিল দিচ্ছি কিন্তু আমরা গ্যাস সময় মতো পাচ্ছি না। গ্যাসের লাইন থাকলেও সিলিন্ডারের ব্যবস্থা করেছেন অনেকে, সাথে আছে ইলেকট্রিক চুলা। 3 ধরনের সিস্টেম করা, ইলেকট্রিক, গ্যাস তো নেই, লাইন আছে, কিন্তু সিলিন্ডার উপর নির্ভর করা আমাদের। গ্যাসের চুলা তো একদমই বন্ধ, শুধু কারেন্টের চুলাতেই রান্না হয়। সিএনজি স্টেশনেও লম্বা লাইন, চাপ কম। সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ানোর পর থেকে চাপ আগের চেয়েও কমেছে। গ্যাসের প্রেশার কম, একবারেই প্রেশার থাকে না। যেখানে 600-700 টাকার না গ্যাস ঢুকে, সেই জায়গায় এমন 300-350-400 টাকার উপর গ্যাস ঢুকতে পারে না। এমনিতেই সারা বছর গ্যাসের চাপ কম থাকে, তার উপর একটি এলএনজি টার্মিনাল বন্ধ। এতে প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে, তাতে বেড়েছে সংকট। দুঃখ প্রকাশ ছাড়া সহসা সমস্যা সমাধানের কোনো কথা বলতে পারেনি পেট্রোবাংলা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, দেশের মানুষের চাওয়া বদলে গেছে। এই বদলে যাওয়ার চাওয়াকে মেটানোর রাজনীতিটাই রাজনৈতিক দলগুলোকে করতে হবে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে জাতীয় গ্রন্থ কেন্দ্রের বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আয়োজকরা জানিয়েছেন, মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থার প্রায় 78টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। বই মেলা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আন্দোলনের পরে যে বাংলাদেশটা এসছে, এই বাংলাদেশটা গোছানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা যাদের বা রাখতে হবে যাকে, সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা একই পরীক্ষায় উত্তীর্ণ হব, সবাই মিলে, সব দল মত নির্বিশেষে। বাংলাদেশের মানুষের চাওয়া বদলে গেছে এবং এই বদলে যাওয়া যে চাওয়া, সে চাওয়াকে মেটানোর রাজনীতিটাই আমাদের সব রাজনৈতিক দলগুলো করবেন, আমাদের সব মানুষরা মিলে আমরা করব। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের কোনো মানুষ যেন মনে না করে যে তারা মূল স্রোতধারার বাইরে আছে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার চত্বরে বোধিচারা স্থাপন এবং বৌদ্ধ সার্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন করে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনও বক্তৃতা করেন। 36 দিন যেইভাবে সমস্ত ধর্মের তরুণ যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যেভাবে বাংলাদেশকে তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছুদূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে, যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নিব। ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 দিনের গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শহরের বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট এবং চকবাজার সহ বিভিন্ন স্থানে জনসংযোগ এবং জুলাই আন্দোলনের ঘোষণাপত্র বিতরণ করে এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
এরপর সদর উপজেলার ইলিশ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন ও সমতার ভিত্তিতে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সমাবেশে সার্জিস আলম ভোলাবাসীর ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত রাখার কথাও জানান তিনি। আগামী বাংলাদেশে আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা, ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ। যদি খারাপটাকে খারাপ না বলেন, আজকে থেকে কয়েক বছর পরে সেই খারাপ লোকটি আপনার গলা চেপে পড়বে। একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমাদের এবারে প্রসঙ্গ আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান। আমরা যাচ্ছি তার কাছে। শান। তাহমিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আই স্পোর্টসে। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান, যার বিস্তারিত আমরা পরবর্তী নিউজে জানবো। তার আগে আপনাদের জানিয়ে দিব বিপিএল সিজন 11 এর আপডেট। বিপিএল সিজন 11-এ আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে ঢাকা ক্যাপিটালসকে টানা 6ষ্ঠ হার উপহার দিয়ে 3 উইকেটের জয় পেয়েছে স্বাগতিক টিমের ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 193 রান তোলে ঢাকা। মাত্র 7 রানে সিলেটের কর্নওয়েলের হাতে তালুবন্দী হয়ে তানজিদ তামিম ফিল্ডেও দুর্দান্ত ব্যাটিংয়ে ফর্মে ফেরেন লিটন দাস। 43 বলে 10 বাউন্ডারি ও 1 ছক্কায় অর্ধশতক তুলে খেলেছেন 73 রানের ইনিংস। আরেক তরুণ মুনিম শাহরিয়ারের অর্ধশতক পেয়ে থেমেছেন 52 রানে। লিটন আর মুনিমের 129 রানের পার্টনারশিপেই লড়াকু পুঁজি পায় তারকাখচিত ঢাকা। জবাবে প্রথম বলেই ক্যারিবিয়ান অলরাউন্ডার রাকিব কর্নওয়েলকে হারায় সিলেট। তবে ছোট ছোট পার্টনারশিপেই জয়ের ভিত তৈরি করে স্ট্রাইকার্সরা। অর্ধশতক করে জাকির হাসান খেলেন ম্যাচ সেরা 58 রানের ইনিংস। অধিনায়ক আরিফুল হক 28 এবং পেসার তানজিম সাকিব 8 রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। 4 ম্যাচে প্রথম জয়ে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 7 নম্বরে উঠে এসেছে সিলেট, আর টানা 6 হারে টেবিলের তলানিতে ঢাকা। জানাবো আগের ম্যাচের আপডেট। বিপিএল সিজন 11-এ সিলেট পর্বে এসে আবারও জয়ের দেখা পেল তাসকিন এনামুলের দুর্বার রাজশাহী। খুলনা টাইগার্সকে 28 রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় পেয়েছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। টস হেরে আগে ব্যাট করে 5 উইকেটে 178 রান তোলে রাজশাহী। ওপেনিংয়ে 44 রানের জুটি গড়া মোহাম্মদ হারিস 27 এবং 23 রানে থামেন জিসান। মাঝে উইকেটে রান কম এলেও পঞ্চম উইকেট রায়ান বার্ল ও ইয়াসির আলীর 88 রানের পার্টনারশিপে বড় সংগ্রহ পায় রাজশাহী। ইয়াসিরের 41 রানে থামলেও 48 রানে অপরাজিত ছিলেন জিম্বাবুয়ান অলরাউন্ডার বার্ল। জবাবে 3 বল হাতে রেখে 150 রানে অল আউট হয় খুলনা টাইগার্স। রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় কোনো পার্টনারশিপ ছাড়াই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খুলনার ব্যাটাররা। 2টি করে উইকেট নিয়ে ম্যাচ উইনিংয়ে বড় অবদান রাখেন পেসার তাসকিন, বার্ল ও সোহাগ গাজী। ওদিকে দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে বোলারদের পাশাপাশি ব্যাটারদের ভালো পারফরমেন্সে সাফল্যর আশা করছেন 2 সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান এবং হাবিবুল বাশার সুমন। চেনা কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে পারলে সাফল্য নিশ্চিত বলে মনে করছেন তারা। সিলেট থেকে বিস্তারিত জানবো তানভীর আহমেদের কাছ থেকে। বিপিএল নিয়ে ক্রিকেটাররা এখন ব্যস্ত হলেও সর্বত্র আলোচনা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে কেমন করবে বাংলাদেশ? দলে তামিমের থাকা না থাকা নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারুণ্য নির্ভর দলে অভিজ্ঞদেরও চান বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিমিটেড ওভার ক্রিকেটে তো সম্ভাবনা থাকেই, তো এখন ডিপেন্ড করে তারা প্লেয়াররা কীভাবে এক্সপ্রেস করে নিজেদেরকে। আমাদের বোলিং ইউনিট ইজ ভেরি গুড, ভালো করছে। আমাদের ইয়াং ব্যাটসম্যান যারা আছে তারা ভালো করছে। ওপেনিংয়ে একটু আমাদের ঝামেলা হচ্ছে। তো আমি আশা করব তামিম যদি রাজি হয় বা তাকে সে যদি খেলে, তাহলে কিন্তু আমাদের ওপেনিংয়ের ওই সমস্যাটা অনেকটা হলেও কেটে যাবে। চেনা কন্ডিশনে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে বৈশ্বিক টুর্নামেন্টে অন্য যে কোনো সময়ের সাফল্যকে ছাড়িয়ে যাবে আশা করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার। চ্যাম্পিয়ন্স ট্রফি
টাফ টুর্নামেন্ট, ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের মতোই কঠিন একটা জায়গা। আমরা এখনও কোনো বৈশ্বিক ট্রফি জিততে পারিনি। দুবাই এবং পাকিস্তানে খেলা পরিবেশটা মানে কন্ডিশনটা কিন্তু আমাদের মধ্যে কিছুটা। তো আশা করছি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভিন্ন কিছু করব। আমি আশাবাদী এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করবে। আগের বোর্ড আশ্বাস দিয়েছিল নারী বিপিএল আয়োজনের, তবে তা আলোর মুখ দেখেনি। নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার নারী বিপিএল নিয়ে শোনালেন আশার কথা। নারী বিপিএল পরিকল্পনা আছে, নেক্সট ইয়ার হয়তো এটা হবে আশা করছি, কারণ মেয়েরা হয়তো একদিন প্রস্তুত ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। তারা এখন প্রচুর ক্রিকেট খেলছে, প্রচুর ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে। জ্যোতি নাহিদারা এখন বিশ্বমানের তারকা। ছেলেদের পাশাপাশি মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ হলে বাড়বে নারী ক্রিকেটের জনপ্রিয়তা। সম্প্রতি পারফরমেন্স বিবেচনায় ওয়ানডেতে খুব একটা ফর্মে নেই বাংলাদেশ, তবে নিজেদের পছন্দের ফর্মেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে টিম টাইগার্স, এমনটাই প্রত্যাশা সাবেক ক্রিকেটারদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। আবারও বিপিএল প্রসঙ্গ। বিপিএল সিজন 11-এ প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে শাস্তি পেয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান। নিজেদের শেষ ম্যাচের পর রংপুর রাইডার্সের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে হাত মেলানোর সময় মেজাজ হারিয়ে তেড়ে যান তামিম। অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দু দলের খেলোয়াড় এবং টিম অফিসিয়ালরা দুজনকে আলাদা করে নিলেও দুই ফিল্ড আম্পায়ারের দেয়া তথ্য প্রমাণে দোষী সাব্যস্ত হন তামিম। আর্থিক জরিমানা না হলেও আইসিসির প্লেয়ার্স কোড অফ কন্ডাক্ট ভাঙায় লেভেল 1-এ একটি ডিমেরিট পয়েন্ট ও সতর্কবার্তা পেয়েছেন সাবেক জাতীয় দলের এ তারকা। অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি আয়োজকদের। ক্রিকেটের আরও খবর। হাইব্রিড মডেলে ভারতের নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যবস্থা করে পাকিস্তানে আয়োজিত অনিশ্চয়তা কাটালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক তৈরি হচ্ছে সংকট আর অনিশ্চয়তা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে এই গ্রুপে আফগানদের প্রতিদ্বন্দ্বী দুই দেশ ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। তালেবান শাসিত আফগানিস্তানে নারীদের অধিকার সংকুচিত হওয়ার অভিযোগ তুলে এই বয়কটের ডাক দেওয়া হয়েছে। ইংল্যান্ডে বয়কটের দাবিকে সমর্থন জানিয়ে সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেনজি আফগান নারীদের পক্ষে সংহতি প্রকাশ করেছেন। 21শে ফেব্রুয়ারি করাচিতে সাউথ আফ্রিকা এবং 26শে ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলার কথা আফগানদের। এ গ্রুপের অন্য দল অস্ট্রেলিয়া অবশ্য তাদের মতামত জানায়নি। ওদিকে আয়োজক পাকিস্তান ভেন্যুর কাজ এখনও শেষ করতে না পারায় সংকটে পড়েছে। জানাবো টেনিস দুনিয়ার আপডেট। ছেলেদের টেনিসের রেকর্ড 24টি গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে বিষাক্ত খাবার দেওয়ার অভিযোগ করেছেন। তার দাবি 2022 সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস শুরুর আগে মেলবোর্নে আটক থাকার সময় তাকে সীসা ও পারদ মিশ্রিত বিষাক্ত খাবার দেওয়া হয়েছিল। 2022-এ করোনার সময় অস্ট্রেলিয়ার করোনার টিকা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন জকোভিচ। এ কারণে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস খেলতে যাওয়ার পর অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জকোভিচের ভিসা বাতিল ও বিমানবন্দরে আটক করে। শেষ পর্যন্ত তাকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হয়। আটক থাকার সময় বিষাক্ত খাদ্য সরবরাহের অভিযোগ এনেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত জিকিউ ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে সেই অভিযোগ। যদিও অস্ট্রেলীয় সরকার 37 বছর বয়সী জকোভিচের এই অভিযোগ নাকচ করেছেন। দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের আই স্পোর্টসে। আপনাদের আবারও ফিরে নিচ্ছি তাহমিনার কাছে মূল সংবাদে। শান, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। জুলাই আন্দোলনের সময় 6টি মরদেহ বেওয়ারিশ হিসেবে এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক হাসান ইমাম। ঢাকা মেডিকেল কলেজে মরদেহ পরিদর্শন করে এসে তিনি বলেন, লাশগুলোর মধ্যে 5 জন পুরুষের আর 1 জন নারীর, যাদের বয়স 20 থেকে 32 বছরের মধ্যে। হাসান ইমাম বলেন, যাদের পরিবারে এমন কেউ নিখোঁজ আছেন তারা যেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করেন। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে। অজ্ঞাতনামা পুরুষ, বয়স 20, অজ্ঞাতনামা পুরুষ বয়স 25, অজ্ঞাতনামা পুরুষ বয়স 22, অজ্ঞাতনামা মহিলা বয়স 32, অজ্ঞাতনামা পুরুষ 30 এবং এনামুল বয়স 25। উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তার পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে 10 জনের মৃত্যু, পুড়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা, নিরাপদ স্থানে প্রায় 2 লাখ মানুষ। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে 4 দিনেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল। ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে, পুড়ে গেছে 10,000 ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। 1,80,000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। চার দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। অঞ্চলের প্রায় 31,000 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 10,000 ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামো, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া দাবানলে প্রাণহানি বেড়ে 10 জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে জ্বলন্ত পাহাড়ের উপর উড়োজাহাজ থেকে পানি ফেলছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিবিসির খবরে বলা হয়, এ পর্যন্ত কেনেথ, হার্স্ট, লিডিয়া, ইটন ও প্যালিসাইডস অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়েছে। দাবানল থেকে বাঁচতে 1,80,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। পাশাপাশি 2 লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা একিওয়েদারের হিসেব অনুসারে দাবানলে $13,500 কোটি থেকে $15,000 কোটি মতো আর্থিক ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের কর্মীদের লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে। এমনকি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের দাবানল মোকাবেলায় ক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ পাঠিয়েছেন। পাশাপাশি কানাডার ফায়ার সার্ভিসের 250 জন কর্মীকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন তিনি। সুব্রত গাইন, চ্যানেল আই। আপনারা দেখছিলেন সুব্রত গাইনের রিপোর্ট। এবারে যাচ্ছি আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদে। থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর নাট্যোৎসব 2025। সন্ধ্যায় পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরে ঢাকা মহানগর নাট্য পরিষদ। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বিভিন্ন নাট্যমঞ্চে 71টি নাটক নিয়ে এই আয়োজন হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির 3টি হলে অনুষ্ঠিত হবে এই নাট্যোৎসব। এই সময় ছিলেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের সদস্য ও অন্যরা। কৃষি সংবাদ। কনকনে শীত, ঘন কুয়াশা আর শ্রমিক এবং সেচ সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এর মধ্যে সার, কীটনাশক ও উপকরণের মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন চাষিরা। এই অবস্থায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সংশয় দেখা দিয়েছে। ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 13,800 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতোমধ্যে 765 হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছে চাষিরা। শুরুতেই সার, কীটনাশক, বীজ সহ সকল উপকরণের মূল্য বৃদ্ধির কারণে বিপাকে কৃষক। খালগুলো ভরাট হয়ে যাওয়ায় সময়মতো সেচ দিতে না পারায় রোপণ করা বোরো ক্ষেত শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে শ্রমিক সংকটে বীজতলা থেকে চারা উত্তোলন, জমি তৈরি এবং রোপণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। পানি পাওয়া যাইতেছে না, মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে, সার ওষুধের দাম বেশি, এই জন্য আমাদের একটু কষ্ট হইতেছে। আমাদের জমি আমরা নিজেরা আর কি চাষ করি, আগে তো বদলা ছিল, এখন আর বদলা পাওয়া যায় না। খালগুলো যদি খনন করা থাকতো তাইলে দেখা যাইতো যে এই পানিটা ঠিক মতো পাইতো। বদলার দিয়ে লইলে তো টাকা লাগবে, তো টাকাটা
খরচটা কম লাগে, হেঁটে নিজেরা গায়ে খাদ্য কাজ করতে আসি। শীত এবং কুয়াশার কবল থেকে বীজতলা রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তীব্র শৈত্যপ্রবাহ হলে এই বীজতলার কিভাবে যত্ন নিবে সেই সব ব্যাপারে কিন্তু তাদেরকে পরামর্শ প্রদান করি। কিভাবে স্বচ্ছ পলিথিন ব্যবহার করে তীব্র শীতের আক্রমণ থেকে এই চারাগুলোকে রক্ষা করবে, এই সমস্ত বিষয় কিন্তু কৃষকদেরকে কিন্তু আমরা পরামর্শ প্রদান করি। সার ও কীটনাশক সহ অন্যান্য উপকরণের দাম সহনশীল করার দাবি জানিয়েছেন চাষিরা। অন্যথায় বড় আবাদের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। পর্যটক ও দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ভোলার দক্ষিণ দীঘলদির তেঁতুলিয়া পার্ক। কর্মব্যস্ত জীবনে প্রকৃতির সান্নিধ্য পেতে পার্কটিতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। সম্ভাবনাময় এই পর্যটক খাত জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে স্থানীয়দের। ভোলা প্রতিনিধি হারুনুর রশিদের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চারদিকে সবুজ বৃক্ষরাজি, নির্মল বাতাস, পাখির মিষ্টি মধুর কলতান আর নদীতে সূর্যাস্তের মোহনীয় দৃশ্য। এমন মনোরম পরিবেশের তেঁতুলিয়া পার্ক এখন হাজারো পর্যটকের গন্তব্য। তেঁতুলিয়া নদীর বাঁধকে নান্দনিকভাবে সাজিয়ে গড়ে তোলা হয়েছে পার্কটি। রঙিন সিসি ব্লক, ছোট বড় বেঞ্চ এবং ছাউনির চমৎকার নকশা পার্কটির সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে। আসার পরে খুবই ভালো লাগতেছে, কারণ আমরা ইট কাঠের মধ্যে থাকতে থাকতে মুক্ত পরিবেশটা ভুলেই গেছি। নাগরদোলায় উঠছি, ফুচকা খাইছি, সব মিলে খুব ভালো লাগছে। যে কোনো উৎসব উপলক্ষেই প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে তেঁতুলিয়া পার্ক। সবকিছু আছে, সৌন্দর্য আছে। আসলে ঘুরতে আসার মজাটাই আলাদা। জায়গাটা খুব সুন্দর, নদীর সাইডে একটা ভালো একটা পার্কের ব্যবস্থা আছে। যথাযথ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে আঞ্চলিক অর্থনীতি যেমন সমৃদ্ধ করবে, তেমনি তেঁতুলিয়া পার্ক পর্যটনের নতুন দিগন্ত সৃষ্টি করবে প্রত্যাশা সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে। বাজারে কমেছে শীতের সবজির দাম। মধ্যস্বত্বভোগী না খুঁজে চাহিদা যোগানে ভারসাম্য রক্ষায় নজর দিতে বিশেষজ্ঞদের পরামর্শ। বাজারে সব ধরনের সবজির দাম সপ্তাহের ব্যবধানে 30 থেকে 40 টাকা কমছে। শীতের ভরা মৌসুম হয় সবজির দাম কমেছে বলছেন বিক্রেতারা। তবে পেঁয়াজ, ডিম, আলু, মাংসের দাম কমার ক্ষেত্রে সরকারের নীতির প্রভাব থাকতে পারে বলে পর্যবেক্ষণ বাজার বিশ্লেষকদের। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগী না খুঁজে চাহিদা এবং যোগানে ভারসাম্য রক্ষায় সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে সকালের অস্থায়ী বাজার। প্রধানত রমনা পার্কের মর্নিং ওয়াক করতে যাওয়া নগরবাসী এখানকার প্রধান ক্রেতা। সব ধরনের সবজির দাম উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। ইংলিশ সরকার জনগণের সুবিধা করেছে। লেবু বেশি 20 টাকা হালি, 60 টাকা ডর্জন। ওই যে গাজর হয়েছে 40 টাকা কেজি। ফুলকপি সস্তা, আমদানি বেশি, ভরপুর সিজন। শসা আসলে 80 টাকা 50 টাকা। হ্যাঁ, তারপর এবার টমেটো আসলে 120 আর 60 টাকা 70 টাকা। অস্থায়ী বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। মাংসের দাম কি অবস্থা? 700 করে দিচ্ছি। দাম তো আছে মোটা রিজনেবল। সবজির দাম কমায় শীতের প্রভাব থাকলেও আলু, পেঁয়াজ, ডিম, মাংসের দাম কমার পেছনে সরকারের সরবরাহ ব্যবস্থা নীতির প্রভাব থাকতে পারে বলছেন বাজার বিশ্লেষকরা। বাজারে অতিরিক্ত সাপ্লাই এসেছে, যোগান বেড়েছে, শাকসবজির যোগান বেড়েছে, ফলন ভালো হয়েছে, দাম কমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন সরকারের কাজ দাম নির্ধারণ করা নয়, চাহিদা ও যোগানের ভারসাম্য বজায় রাখা, সরবরাহ ব্যবস্থায় বাধা থাকলে দূর করা। সরকারের করার আছে এই যে মার্কেট চাহিদা যোগান এগুলোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা, কিন্তু সরকার সবসময় চেষ্টা করে দাম নিয়ে দেখাতে যে দাম কমানো, কারণ এটা খুব পপুলার, কিন্তু যেটা আসলে সরকারের কাজ না। মনিটরিং এর নামে বাজার পুলিশিং না করে যোগান ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।
নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌর শহরের উকিলপাড়া এলাকায় পান মহলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান শফিকুল ইসলাম। পুলিশ সদস্য শফিকুলের বাড়ি দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। তিনি জামালপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে যান শফিকুল। স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সংবাদে এরই সঙ্গে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। বিপিএল ফুটবলে টানা সপ্তম জয়ে টেবিলের শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জকে ৩-১ গোলে হারালো সাদা কালোরা। অস্ট্রেলিয়ায় পড়াশোনার সহজ সমাধান এবং সিটি ব্যাংকের এক্সক্লুসিভ সেবা নিয়ে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে IDF এর স্টাডি অস্ট্রেলিয়া রোড শো। শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ এবং বিশেষজ্ঞদের পরামর্শের মাধ্যমে এই ইভেন্টটি 2025 সালের জুলাই এবং নভেম্বর সেশনে একাডেমিক যাত্রা শুরু করা শিক্ষার্থীদের জন্য মূল্যবান প্ল্যাটফর্ম হয়ে ওঠে। এই রোড শোতে ছিল সিটি ব্যাংকের সিটি স্টুডেন্টস ব্যাংকিং বুথস, যেখানে শিক্ষার্থীদের ফাইল প্রসেসিং সহ অন্যান্য সেবা প্রদান করা হয়। ডেপুটি হেড অফ মিশন ক্লিন্টন পোপকে অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, IDP বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাজীব মাহমুদ ও বিশিষ্টজনেরা এই সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে জনসভা হয়েছে। শুক্রবার জেলার বোয়ালখালীর শাকপুরায় এই জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম খানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হোসেন লিপু ও অন্যরা। আগামীর বাংলাদেশ হবে স্বাস্থ্য, শিক্ষা ও আইন ব্যবস্থার উন্নয়নে তারুণ্যের অংশগ্রহণমূলক বাংলাদেশ। যে বাংলাদেশ হবে প্লাস্টিকময় জীবন থেকে বেরিয়ে আসার বাংলাদেশ। বিদেশে কর্মসংস্থান নয়, দেশে বসে বিদেশের মতো কাজ করে উন্নত বাংলাদেশ গড়বে তারা। দুর্নীতিমুক্ত, বেকার মুক্ত বাংলাদেশ। মাদারীপুরে তারুণ্য উৎসব উপলক্ষে আয়োজিত কর্মশালায় তরুণরা তাদের এমন প্রত্যাশার কথা জানান। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের রিপোর্ট। তারুণ্যের হাত ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশব্যাপী শুরু হয়েছে তারুণ্য উৎসব। এর অংশ হিসাবে মাদারীপুরে আয়োজন করা হয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা। মাদারীপুর পৌরসভার আয়োজনে জেলার বিভিন্ন কলেজের 28 জন শিক্ষার্থী 8টি দলে ভাগ হয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, উন্নত বাংলাদেশের প্রত্যাশা তরুণদের। তরুণরা যে বাংলাদেশের একটি অংশ, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা দেশের জন্য যে সমস্যায় ভুগতেছি বা যে সকল সমস্যা আমরা ফেস করতেছি, এই সকল সমস্যার সমাধানটা আমরা নিজেরা খুঁজে তারপর উপস্থাপন করেছি। তরুণদের ভাবনার প্রতিফলন ঘটলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের। তরুণদের মতামতকে আহরণ করে গুরুত্ব দিয়ে আগামীতে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ পাব। কর্মশালায় তরুণের বিভিন্ন প্রস্তাবনা ও ভাবনার উত্তর দেন প্রধান অতিথি। দক্ষতা এখান থেকে অর্জন করে তারপরে আপনারা দেশের বাইরে যাবেন। যে সরাসরি যদি আমরা কৃষকদের কাছ থেকে কিনতে পারি, তাহলে কৃষক লাভবান হবে এবং সাধারণ মানুষকে বেশি দাম দিয়ে কিনতে হবে না। মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপসচিব মোহাম্মদ হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমেদ, ফিরোজ ইলিয়াস ও নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। এবারে রয়েছে খেলার খবর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে সাদা কালোরা। অথচ এই দলটির কাছেই হেরে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘণ্টা বেজেছে মোহামেডানের। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে জিসানের গোলে লিড নেয় মোহামেডান। দ্বিতীয়ার্ধে সাদা কালোদের ২ বিদেশি রিক্রুট সোলেমান দিয়াবাতে এবং এমানুয়েলের গোলে জয় নিশ্চিত হয় মতিঝিল পাড়ার ক্লাবটির। ৮৬ মিনিটে স্যামুয়েল বোয়েটাং আসরের ১১তম গোলটি করে হারের ব্যবধান কমায় রহমতগঞ্জের হয়ে। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে লিড দিচ্ছে মোহামেডান, আর ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক তারকা তামিম ইকবাল। বিপিএল সিজন 11 চলার মাঝপথেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেন তামিম। যদিও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025কে সামনে রেখে জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল কিছুদিন ধরে, শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জার্সিতে ক্রিকেটকে গুডবাই জানালেন তামিম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন অনেকদিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনা থেকে দূরে থাকতে কেন্দ্রীয় চুক্তি থেকে আগেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তামিম। জাতীয় দলের সতীর্থ এবং নির্বাচকদের ফেরার অনুরোধের পরও আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেন তিনি। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে অবসর নিলেও তৎকালীন প্রধানমন্ত্রীর প্রস্তাবে আবারও ক্রিকেটে ফেরেন তামিম। তবে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তার। এতে 2023 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডেটি হয়ে থাকলো তার শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। 16 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে 35 বছর বয়সী তামিম শুরু করেছিলেন 2007 সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। লন্ডনে বাংলাদেশি ও ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, উন্নতির দিকে শারীরিক অবস্থা। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিলের দাবি, বাংলাদেশে সাদপন্থীদের কার্যক্রমও নিষিদ্ধের আহ্বান। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটে বাসা বাড়ি শিল্প কারখানায় ভোগান্তি, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘণ্টা সরবরাহ বন্ধ। এবং বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়ে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের প্রথম জয়, খুলনা টাইগার্সকে হারিয়ে জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।